2026-এ দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে নার্সিং পড়ার পর ফিউচার কি আছে, কেরিয়ার অপশন কি আছে? ছেলে নার্স হোক বা মেয়ে নার্স, যে যে লাইন নিয়ে এগোচ্ছে সেক্ষেত্রে সে জিএনএম নার্স চুজ করছে একটা বাচ্চা প্রফেশনের জন্য, আর বিএসসি নার্স চুজ করছে যে প্রফেশনের জন্য। কিন্তু তার স্কোপটা কোথায় আটকে যাচ্ছে, আপনার পর চাকরি পাবো কি পাবো না। 1 বছর দেখলে 2 বছর দেখলে হাল ছেড়ে দিচ্ছে। হেলথ সায়েন্স অ্যাক্টের আন্ডারে সিএইচওর আন্ডারে পড়ে, সেখানে 3165 ভ্যাকেন্সি কিন্তু ছিল, কিন্তু তার ক্যাম্পাস ইনটেক্সে মিস করছে। তবে গিয়ে সরকারি বা বেসরকারিতে তোমরা হচ্ছে মূল্যটা পাবে। আর আজকে ডেটে দাঁড়িয়ে এটা যদি আমরা একটু ভালো করে চিন্তা করি যে হেলথ সেক্টর কিন্তু কোনোদিন কিন্তু বসে যাবে না। মানে এইটা নয় যে আজকে ভ্যাকেন্সি নাই মানে আজকে আমি চাকরি পাচ্ছি না মানে যে আমি 2 বছর পর পাবো না। নমস্কার বন্ধুরা, 2026-এ দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে নার্সিং পড়ার পর ফিউচার কি আছে, কেরিয়ার অপশন কি আছে, আজকে আমরা সেই নিয়ে একটি পডকাস্ট ভিডিও এনেছি। আজকে আমরা সাথে পেয়ে গেছি ডিস্ট কলেজের অ্যাডমিশন কাউন্সিলর এবং হেড আর রশিদ স্যারের কাছে আজ আমরা জানবো যে নার্সিং পড়ার পর কি কি কেরিয়ার অপরচুনিটি রয়েছে। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট এবং বাচ্চার মাথায় চিন্তা থাকে যে নার্সিং পড়ার পর ফিউচার কি, তারা কোন লাইন নিয়ে যাবে, কত স্যালারি হবে, কোথায় চাকরি পাবে, সরকারি না বেসরকারি, এবং যে টাকাটা তারা লাগাচ্ছে সরকারি বা বেসরকারি থেকে সেটা লাগানোর পর তারা কি বেনিফিট পাবে, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অনেক অনেক স্বাগত আমাদের পডকাস্টে আর রশিদ স্যারকে। নমস্কার। নমস্কার। তো আমি জানতে চাইবো যে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা তো এটা বরাবর জানি যে নার্সিং একটা ভালো ফিউচার, তাও কিছু স্টুডেন্টের মাথায় অনেকটা ডাউট থাকে যারা হয়তো আদার স্টেট থেকে পড়াশোনা করে এসছে, ব্যাঙ্গালোর থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়াশোনা করে বেরোচ্ছে এত এত স্টুডেন্ট, যে পড়াশোনা করার পর অনেকে বলছে বসে আছি চাকরি পাইনি, কিন্তু আদৌ এর মধ্যে কতটা সত্য রয়েছে, কারা কারা চাকরি পাচ্ছে, কিভাবে চাকরি পাচ্ছে, সেটা আমি জানতে চাইছি। যে এই ধরো বিএসসি বা জিএনএম, যারা বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করছে, 4 বছরের কোর্স সায়েন্স নিয়ে পড়ছে উচ্চ মাধ্যমিকে, তারপর বিএসসি করছে, তো বিএসসি করার পর কি অপশন রয়েছে বা জিএনএম করার পর কি কি অপশনটা রয়েছে কেরিয়ারের, আমি সেটা জানতে চাইবো এক এক করে। একদম, আজকের আলোচনার বিষয় যেটা থাকছে আমাদের ওটা হচ্ছে বেসিক্যালি যে বাচ্চা পড়াশোনা করছে তাদের নিজের ভবিষ্যৎ নিয়ে এগোচ্ছে একটা হেলথ সায়েন্সের আন্ডারে, একটা মেডিকেল রিলেটেড কোর্সের আন্ডারে। সে নিজের ভবিষ্যৎটা দেখছে অ্যাজ এ নার্স হিসেবে। তো ছেলে নার্স হোক বা মেয়ে নার্স, যে যে লাইন নিয়ে এগোচ্ছে সেক্ষেত্রে সে জিএনএম নার্স চুজ করছে একটা বাচ্চা নিজের প্রফেশনের জন্য, আর বিএসসি নার্স চুজ করছে নিজের প্রফেশনের জন্য। কিন্তু তার স্কোপটা কোথায় আটকে যাচ্ছে, তিনি ভাবছেন যে আমি পরবর্তীকালে পড়াশোনা করার পর চাকরি পাবো কি পাবো না, বা চাকরি করবো যে তার স্টেপটা কি আছে, আমাকে ভবিষ্যৎটা নিজের কিভাবে গড়তে হবে, সেই স্কোপগুলোরই কিন্তু আজকের আলোচনাটা। আর আজকের মেন বিষয় হচ্ছে যে আমি নিজে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো আমার ওয়েস্ট বেঙ্গল সারাউন্ডিং এরিয়ায় আমার চাকরিরত জীবনে কি কি চাকরি আছে, পরবর্তীকালে স্কোপ, পশ্চিমবাংলা কি কি স্কোপ আছে, কি কি স্কোপ আছে। দুটো স্কোপ থাকে, যেমন হয়ে গেল গভর্নমেন্টের স্কোপ কি কি আছে, গভর্নমেন্টের স্কোপের জন্য গভর্নমেন্ট কি কি রিক্রুটমেন্ট ছাড়ছে সেগুলো জানার তথ্য, সেগুলো কিভাবে জানবো আমরা। অনেকে ওয়াকিবল থাকে না, অনেকে কিন্তু ডিসলোকেশন হয়ে যায়, সেটা কিন্তু তারা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, নিজেদের মোটিভেট থেকে হেঁটে যায়, তারা ডিমোটিভেট হয়ে ভাবে যে আমি নার্সিং করে বসে আছি, বা আমার আগের জেনারেশন বসে আছে, কিভাবে সে পাবে। 1 বছর দেখলে 2 বছর দেখলে হাল ছেড়ে দিচ্ছে। হাল ছেড়ে দিচ্ছে, হ্যাঁ হাল ছেড়ে দিচ্ছে। কিন্তু স্যার আমি একটা জিনিস বলবো, আজকের ডেটে কিন্তু বাচ্চারা নিজেদের যে ঘাটতে হবে, যে নিজেকে গড়ে তুলতে হবে, সেটা তো আছেই, সেটা তো একটা টিচার দায়িত্ব নিচ্ছে, তাকে পড়াশোনা করে স্কোপ করে দিচ্ছে, কিন্তু তার চাকরির ভবিষ্যৎটা কোথায় সেটা তাদের ভাবতে হবে। চাকরির ভবিষ্যৎ কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু উজ্জ্বল, সেগুলো কিন্তু আপনাদের স্কোপ কিন্তু বেছে নিতে হবে, সেই স্কোপ নিয়ে বেছে নেওয়া কিন্তু আজকের আলোচনা। এটা হচ্ছে মেন, যেটা আমি বলে রাখি যে তোমরা যদি ভাবো যে সঙ্গে সঙ্গে কোর্স কমপ্লিট করার পর আমি সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবো, সেটা কিন্তু নার্সিং ফিল্ডে কোনো দিনই হবে না। ভালো চাকরি করতে গেলে তোমাদেরকে এক্সপিরিয়েন্স চাই, হসপিটালে কন্টিনিউ তোমাদের এক্সপিরিয়েন্স করতে হবে, ভালো স্কিলটা তোমরা শিখবে। যখন তোমরা সেই স্কিলটাকে যত ভালো করে রপ্ত করতে পারবে তবে গিয়ে তোমরা একটা ভালো জায়গায় কিন্তু চাকরি পাবে। সঙ্গে সঙ্গে পাস করে যে তোমার জন্য একটা সরকারি চাকরি ওয়েট করছে 40-50 টাকার, বা প্রাইভেটে তোমাকে হয়তো 20,000 টাকা স্যালারি দিয়ে দেবে, কোনোদিন দেবে না। আগে তুমি পাস করার পরে 2-3 বছর ভালো এক্সপিরিয়েন্স করো, তারপর দেখবে তোমার ফিউচারটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, তাই না? একদম। এবার একটা বিষয় বলি, এখানে জিএনএম যে নার্স আছেন, তো সেক্ষেত্রে 2025-24 যে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছিল, ঠিক আছে, ওটা হচ্ছে কমিশনার আপনার হেলথ সায়েন্স অ্যাক্টের আন্ডারে সিএইচওর আন্ডারে পড়ে, সেখানে 3165 ভ্যাকেন্সি কিন্তু ছিল। সেটা কিন্তু জানতে হবে বাচ্চাকে 2025-এ যে পরীক্ষাগুলো হলো বাচ্চাদের, সেই পরীক্ষাগুলোর আমার স্কোপ কি আছে। 2026-ও কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হবে,
যখন কোনো বাচ্চা জিএনএম নার্স থেকে নার্সিং এ যাচ্ছে তখন সেই প্রাইভেট কলেজ থেকে পাস করে যাচ্ছে, কিন্তু তার আশা তো থাকছে গভর্নমেন্টে, হুম, নাকি স্যার? একদম। সেই ক্ষেত্রে গভর্নমেন্টে যেতে গেলে তাকে কি কি স্কোপ নিতে হবে। কিন্তু আমি বারবার বলবো, কলেজ যখন কোনো ক্যাম্পাসিং দিচ্ছে কোনো হসপিটাল, সেই ক্যাম্পাসিং কিন্তু কোনোদিনও ছাড়া উচিত না। অবশ্যই নিতে একটি হবে। 3 বছরের কোর্সের পর যখন 1 বছরের মাথায় যে ক্যাম্পাসিংটা পাচ্ছে, সেখানে ক্যাম্পাসিং এ মিনিমাম তার এক্সপিরিয়েন্স কিন্তু 2 বছর থাকা দরকার। দরকার, এক্সপিরিয়েন্সটা মেন। এক্সপিরিয়েন্সটা মেন। অবশ্যই। সে 2 বছর এক্সপিরিয়েন্স করার পর কিন্তু সে বেটার হসপিটালে পাবে, তার নিজের ইনক্রিমেন্ট হবে স্যালারিতে, তার সিটিসি বাড়বে। হুম। তো সে কিন্তু কখনোই ভাবতে পারবে না যে 3 বছরের মাথায় পাস করার পরেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে নিজের স্যালারি কিন্তু 40,000 দেখতে চাই। সেটা কোনো ফিল্ডে নেই, কোনো field সেটা এ কোনো ফিল্ড একদম। এমনি গভর্নমেন্ট সিএইচও আন্ডার 2025 অ্যাক্টস এর আন্ডারে, রিক্রুটমেন্ট অ্যাক্টস যেটা হুম। থাকে, সেক্ষেত্রে কিন্তু 39,800 কিন্তু গভর্নমেন্টের একটা স্যালারি থাকে, আপ টু 40,000 কিন্তু জিএনএম নার্সের অ্যাজ পার নার্স। আচ্ছা আচ্ছা। নার্সের যে কাজটা সেটা তো বুঝতেই পারছেন, একটা হুম। নার্সের কাজ, জিএনএম নার্সের যে কাজ, সেই কাজ একটা হসপিটালে একটা পেশেন্টকে হ্যান্ডেল, ডক্টরকে রিপোর্টিং করা, সেটাই তার মূল উদ্দেশ্য। সে তো অপারেশন থিয়েটারের কাজ নয়। এবার আসছে আমি বিএসসি নার্সিং। বিএসসি নার্সিংরা কিন্তু ডিমোটিভেট হয়ে ওরা কিন্তু ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। ক্লিনিক্যাল ওর কখনোই কিন্তু ভাবছেন না যে আমি নার্স নিয়ে একটা বেটার স্কোপ করবো। কেন ভাবছেন না? কেন কি একটা গভর্নমেন্ট যখন রিক্রুটমেন্ট ছাড়ে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, বিএসসি নার্সিং এর যে সিটিসিটা থাকছে, সেম সিটিসি কিন্তু ইকুইভ্যালেন্ট টু জিএনএম নার্সিং এর থাকছে। আচ্ছা। তো একটা সায়েন্সের বাচ্চা নিজের সময় দিচ্ছে 4 বছর, হুম। সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, হুম। সে নিজের একটা এন্ট্রান্স ক্র্যাক করছে, হুম। সে নিজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যাচ খেয়ে কাউন্সিলিং এর মাধ্যমে সে কিন্তু প্রাইভেট কলেজেই ঢুকছে। ঢোকার পর 4 বছর দেওয়ার পর ও কিন্তু জবে যাচ্ছে। তো গভর্নমেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু তার স্কোপ অনেক বেটার আছে, কিন্তু তার ক্যাম্পাসিং এর সে মিস করে দিচ্ছে। আচ্ছা। সেটাই আমার মূল উদ্দেশ্য। একটা প্রাইভেট কলেজ যখন তাকে ক্যাম্পাসিং দিচ্ছে, সেই ক্যাম্পাসিংটা তাকে ফলো নিতে হবে, কাজ করতে হবে, যে কোনো একটা প্রাইভেট হসপিটালে ঢুকে এক্সপিরিয়েন্সটা করতে হবে, এটা আসল কথা। তবে গিয়ে সরকারি বা বেসরকারি তোমরা হচ্ছে মূল্যটা পাবে। আর আজকের ডেটে দাঁড়িয়ে এটা যদি আমরা একটু ভালো করে চিন্তা করি, যে হেলথ সেক্টর কিন্তু কোনোদিন কিন্তু বসে যাবে না। আজকে যত বড় মহামারী আসুক, আগে কোভিড এসছিল, যাই আসুক, মানুষ কিন্তু খেতে পাক না পাক, মানুষ স্বাস্থ্যের জন্য কিন্তু খরচা করবে। অতএব প্রাইভেট এবং সরকারি হসপিটাল কিন্তু চলতে থাকবে, এবং রিক্রুটমেন্টও বাড়বে, ভ্যাকেন্সিও বাড়বে। তার মানে এইটা নয় যে আজকে ভ্যাকেন্সি নাই মানে আজকে আমি চাকরি পাচ্ছি না, মানে যে আমি 2 বছর পর পাবো না। অবশ্যই পাবে, ওয়েট করতে হবে এবং তোমার স্কিলটাকে আরো বাড়াতে হবে, তাই না? একদম নিশ্চয়ই। এবং এবং এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ভ্যাকেন্সি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ছাড়া আউট অফ ওয়েস্ট বেঙ্গলে ভালো ভ্যাকেন্সি রয়েছে, আউট অফ ওয়েস্ট বেঙ্গলে ভালো ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি ছাড়ে, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টেরও ভ্যাকেন্সি ছাড়ে, স্টেট গভর্নমেন্টও ভ্যাকেন্সি ছেড়েছে এবছর। খুব সুন্দর ভ্যাকেন্সি গেছে 2025-এ, পরীক্ষাও খুব সুন্দরভাবে হয়েছে। প্রায় 8,000 প্লাস কিন্তু আমাদের রিক্রুটমেন্ট চলছে, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং আর পিবিবিএসসি নার্সিং। যেটা স্যারের একটা আলোচনার বিষয় থাকে যে হ্যাঁ, পোস্ট বিএসসি নার্সিংটা কি জিনিস। তো স্যার আপনাকে এই বিষয় নিয়ে একটু তথ্য দিয়ে দেন। পোস্ট বিএসসি নার্সিংটা হচ্ছে যারা জিএনএম ডিপ্লোমা কমপ্লিট করেছে, কমপ্লিট করার পরে তারা কিন্তু 2 বছরের বিএসসি নার্সিং করতে পারে। এর ফলে কি ইকুইভ্যালেন্ট ফর বিএসসি নার্সিং, যারা বিএসসি নার্সিং ডাইরেক্ট ভর্তি নিচ্ছে তাদের ডিগ্রি, এবং যারা জিএনএম করে পিবিএসসি করছে তাদের ডিগ্রি কিন্তু ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে পোস্ট বিএসসিটা করার পরে। এরপরে কি তারা জিএনএম করার পর হয়তো 2-3 বছর কোথাও কাজ করে এক্সপিরিয়েন্স করলো, সাথে সাথে পোস্ট বিএসসিটা ডিগ্রিটা নিয়ে নিল। এর ফলে কি তারা বিএসসি নার্সিং এর পোস্টে তারা অ্যাপ্লাই করতে পারবে। একদম নিশ্চয়ই। একটা আর্টস এর বাচ্চা ডিমোটিভেট এই কারণেই হয় যে আমি আর্টস নিয়ে পড়েছি, আমার কাছে কোনো বেটার স্কোপ নেই। তো সেই ক্ষেত্রে আমরা তাকে উদ্দেশ্য করে বোঝানো হয়, বা বিভিন্ন কলেজে সে তার বাচ্চাকে পাঠায় গার্জেনরা, যে আমি জিএনএম নার্স করছি। তো জিএনএম নার্স করার পর তার একটা চিন্তা ভাবনা থাকে যে আমি তো বিএসসি নার্সিং কোনোদিন করতে পারবো না। না, একদমই তথ্যটা ভুল। ভুলটা হচ্ছে জিএনএম নার্সিং যে আর্টস এর বাচ্চা যখন পড়াশোনা করছে 3 বছর, তারপরে কিন্তু করার পর সে পিবিবিএসসি করতে পারে, পোস্ট বেসিক বিএসসি সে কিন্তু করতে পারে 2 বছরের জন্য। সেটা কিন্তু স্যার একদমই ঠিক বলেছেন, ইকুইভ্যালেন্ট টু বিএসসি নার্সিং। একটা বিএসসি নার্সিং যখন 4 বছর কমপ্লিট করার পর তিনি জব অ্যাপ্লাই করে যে ক্রাইটেরিয়াটা পাচ্ছে বা যে পোস্টটা হোল্ড করছে, তার যা সিটিসি থাকছে বা তার যে স্যালারি হোল্ড করছে, সেই ব্যক্তিত্বটা, সেই ক্ষেত্রে কিন্তু জিএনএম নার্স কিন্তু সেম ব্যক্তিত্ব বা সেম পোস্ট কিন্তু হোল্ড করবে পোস্ট বেসিক বিএসসি করার পর। তবে পোস্ট বিএসসি বেসিক বিএসসি কিন্তু খুবই ভালো কোর্স। একটা আর্টসের বাচ্চার কিন্তু কাছেও কিন্তু প্রচন্ড পরিমাণে স্কোপ থাকে, সেই আর্টসের বাচ্চার কাছেও কিন্তু প্রচুর স্কোপ থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে সে কিন্তু পোস্ট বিএসসি বেসিক বিএসসি তো এগোতে পারে। আর আজকের ডেটে আমি মনে রাখি যে জিএনএম এর গভর্নমেন্টের রিক্রুটমেন্ট সব থেকে বেশি হয়, স্টাফ নার্সে গভর্নমেন্টের রিক্রুটমেন্ট সব থেকে বেশি হয় বিএসসি থেকেও। তো এর ফলে কি যারা আর্টস নিয়ে পড়েছো, তোমাদের পক্ষে একটা সহজ উপায়, তোমরা এন্ট্রান্স এক্সাম দাও বা না দাও, জিএনএম এর জন্য কিন্তু এখনো নিয়ম আছে, সরাসরি ডাইরেক্ট ভর্তি নিতে পারবে তোমরা যে কোনো কলেজে। সরকারিতে পেলে ভালো, যদি নাও পাচ্ছ তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। এবং জিএনএম এ গভর্নমেন্টের রিক্রুটমেন্টটা কিন্তু প্রতি বছর খুব ভালোভাবে হয় বিএসসি থেকে, তাই না? একটু তথ্য দিয়ে দিচ্ছি। এখন বাচ্চাদের স্কোপ নিতে ব্যস্ত হয়,
সেক্ষেত্রে আমি কিছু তথ্য দিচ্ছি, যে তথ্যগুলো আমি বলে দিই। যেমন একটা আছে আপনাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা নোট করে রাখবে, স্যারও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবে সাইটটার ব্যাপারে। এটা হচ্ছে hrb.wb.government.in। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাক্টের আন্ডারে যে রিক্রুটমেন্ট চলা হয়, সেক্ষেত্রে রিক্রুটমেন্টে কিন্তু জিএনএম নার্সের আপ টু 3165 জন কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হয়েছিল। পরবর্তীকালে 2026 স্কোপ আসছে, নতুন নতুন হসপিটাল বা নতুন নতুন কলেজে বিভিন্ন স্কোপ আসছে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কিন্তু স্যালারি থাকে, আমি বলে দিচ্ছি, আপ টু 40,000, মানে বেসিক স্যালারি হচ্ছে 39,800 একটা জিএনএম এর স্যালারি। তাহলে জিএনএম এর 8,000 যখন আপনার নার্সিং এর রিক্রুটমেন্ট ছাড়া হয়েছিল, সেখানে কিন্তু 6,000 চলে গেছিল খালি জিএনএম নার্সিং এর জন্য। সেই তথ্যটাই কিন্তু স্যার বললো, জিএনএম নার্সের কিন্তু রিক্রুটমেন্ট সবসময় বেটার থাকে, নাকি স্যার? এই বিষয়ে একটু আলোচনা করুন যে জিএনএম নার্সের বিষয়টা নিয়ে কিভাবে আলোচনা থাকে। হ্যাঁ, জিএনএমটা কি? জিএনএমটা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ ইজি রিক্রুটমেন্ট করা, ঠিক আছে, এবং গভর্নমেন্টের স্যালারি বিএসসি থেকে জিএনএম কে কম দিতে হচ্ছে। এই জন্য সরকারি হসপিটালগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট জিএনএম এর সব থেকে বেশি হয়। তো রিক্রুটমেন্ট খুব ভালো ভালো রয়েছে, শুধু নিজেদের চোখ কান খোলা রাখে এবং তোমাদের এক্সপিরিয়েন্সটার সাথে সাথে চালিয়ে যেতে হবে, তাই না? একদম। এবার একটা জিনিস বলে দিই, এখানে তথ্য থাকে যে বাচ্চা কিভাবে নিজেকে খোঁজ করবে, যে আমি যখন চাকরি পাচ্ছি, একটা যেরকম আমি আগে আলোচনার বিষয়ে বললাম, যে একটা যখন কোনো কলেজ থেকে পাস আউট করছে জিএনএম বাচ্চা বা একটা বিএসসির বাচ্চা, সে তার ক্যাম্পাসিংটা কখনোই ছাড়ছে না। ক্যাম্পাসিং ক্ষেত্রে সে যে হসপিটালেই পাক বা যেখানেই যে চাকরিটা পাক, ক্যাম্পাসিংটা কোনো মতেই না ছাড়া উচিত। মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স ক্যাম্পাসিংটাকে তাকে উপভোগ করা উচিত, কেন কি সেই কলেজ থেকে সে পাস করছে। তো কলেজের যে ক্যাম্পাসিং দিচ্ছে সেটা কোনো মতেই ওরা যাতে নাকচ না করে নিশ্চয়ই এগিয়ে যায়। তাছাড়াও কিভাবে তথ্য সংগ্রহ করবে, এখানে কিন্তু দুটো ধাপ আছে। একটা হচ্ছে গভর্নমেন্টের ধাপ, যে গভর্নমেন্টের কি কি জিনিস সার্চ করলে সে প্রপার তথ্যটা পাবে, সেখানে নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়াও আমি আলোচনা করে দিচ্ছি যে কোন কোন সাইটের মাধ্যমে গভর্নমেন্টের রিক্রুটমেন্ট পড়ে বা ইন্ডিয়ান পিনাল কোড অ্যাক্ট রিক্রুটমেন্ট অ্যাক্টের বোর্ডের মধ্যে কি কি পড়ে। যেমন এখানে একটা থাকে WBHRB। এইচআরবি আন্ডার অ্যাক্ট হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর অ্যাক্ট থাকে। এখানে জিএনএম নার্সিং প্লাস বিএসসি নার্সিং কিন্তু স্টাফ নার্স নেওয়া হয় গ্রেড 2 রিক্রুটমেন্ট অনুযায়ী। তো সেক্ষেত্রে একটা জানতে পারে সেক্ষেত্রে সাইটটা আমি আলোচনা করে দিচ্ছি। যেমন আমি বললাম HRB ডট আপনার ওয়েস্ট বেঙ্গল মানে WB.gov.in, HRB.WB.gov.in। এখানে কিন্তু সে সার্চ করতে পারে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে। এটা হচ্ছে গভর্নমেন্টের স্টেট রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে পড়ে। এখানে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের তথ্যগুলো দেওয়া থাকে। বিভিন্ন হসপিটাল জেলা ভিত্তিক, আমাদের যতগুলো জেলা আছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা ভিত্তিক কিন্তু হসপিটালে রিক্রুটমেন্ট ছাড়া হয়। হেলথ সেন্টার থেকে শুরু করে যেগুলো রুরাল এরিয়া, গ্রামীণ রুরাল এরিয়া, সেখানে ছোট ছোট হেলথ সেন্টার, বড় বড় হাসপাতাল, সেগুলো সব জায়গাতে কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হয় এই বোর্ডের আন্ডারে। এটা কিন্তু ইন্ডিয়ান পিনাল কোড অ্যাক্টের আন্ডারে পড়ে। যেমন রিক্রুটমেন্টটা 2024 ছাড়া হলো, 2025 ছাড়া হচ্ছে, যেটা 8,000 রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু 6,000 রিক্রুটমেন্ট নেওয়া হয়েছে কিন্তু খালি জিএনএম নার্সিং। তাহলে জিএনএম নার্সিং তথ্য কিন্তু একদম নাকচ করবেন না, কোনো আর্টসের বাচ্চা দুঃখ করবেন না, আর্টসের বাচ্চার কাছে কিন্তু বেটার স্কোপ রয়েছে। হ্যাঁ, বিএসসি নার্সিং সে পড়েছে নিজের মেরিটে, সে নিজের বিএসসি নার্সিং করেছে নিজের সায়েন্সের ভিত্তিতে, সে নিজের কাউন্সিলিং এর ভিত্তিতে বিএসসি নার্সিং করেছে জেনপাস ইউজি অ্যাক্টের আন্ডারে, সে সবই তথ্য ঠিক আছে। কিন্তু আর্টসের বাচ্চা কখনোই কিন্তু ডিমেরিট হবে না বা ডিমোটিভেট হবেন না। এই ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আপনাদের এখানে বহু তথ্য নিয়েছে। এবার আসছি আমি প্রাইভেটে কি কি আছে। প্রাইভেটে যেমন ইনডিডে সে নিজের একটা সিভি বা বায়োডাটা পুট করতে পারে। ইনডিডে কিন্তু 25 থেকে 30টা নার্স পার ডে রিক্রুটমেন্ট ছাড়া হয়। ইনডিডের আমি বলে দিচ্ছি in.inded.com। এটা প্রাইভেট রিক্রুটমেন্ট ছাড়া হয় নার্সের জন্য। এটা অল ওভার ইন্ডিয়াও ছাড়া, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও ছাড়া হয়, কিন্তু এগুলো প্রাইভেট হাসপাতাল এবং প্রাইভেট কলেজে ছাড়া হয়। আর কি আছে, নকরি.com। এটা তথ্যটা আপনারা নিশ্চয়ই জানবেন। নকরি.com খুবই একটা মানে উজ্জ্বল একটা ওয়েবসাইট, পপুলার ওয়েবসাইট, উজ্জ্বল ওয়েবসাইট। সেখানে কিন্তু পার ডে 337 মানে 337টা নার্সের কিন্তু ভ্যাকেন্সি ডেইলি কিন্তু ছাড়ছে ওনারা। ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভিত্তিকও থাকে, প্যান ইন্ডিয়া ভিত্তিকও থাকে। আপনাদেরকে এখানে সিভি পুট করতে হবে, লগ ইন করতে হবে নিজের নাম তথ্য সমস্ত কিছু দিয়ে। এগুলো কিন্তু তথ্যগুলো আপনারা মনে রাখবেন, এগুলো সব ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়াও আমি কিন্তু আপনাদের সাথে তথ্যটা আরো ডেসক্রাইব করবো। এবার আসছি আমি আলোচনা অ্যাব্রোডে কি স্কোপ আছে। স্যার অ্যাব্রোডের স্কোপ নিয়ে একটু আলোচনা। আমি সেটা বলে রাখি যে দেখো, আমরা এটা সবাই ভাবি যে আমরা পড়াশোনা করছি পশ্চিমবাংলা থেকে বাড়ির সামনে, তার মানে এই নয় যে আমি কাজটা বাড়ির সামনে পাবো। অনেকদিন কিন্তু এটা ভাবলে চলবে না যে আমি বাড়ির সামনে কাজ নেব, বাড়ির সামনে আসা যাওয়া করবো, বাড়িতে থেকে পশ্চিমবাংলা থেকে কাজ করবো না। নার্সিং বা যে কোনো ফিল্ডে পড়াশোনা করো, তোমাদের মাথায় রাখতে হবে আমাকে বাড়ি ছেড়ে বাইরে বেরোতে হবে, তবে গিয়ে আমি নিজেকে তৈরি করতে পারবো, একটা ভালো স্যালারি, একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক, আউট অফ ওয়েস্ট বেঙ্গল হোক বা আউট অফ ইন্ডিয়া। এখন যেটা সব থেকে বেশি ট্রেন্ডিং চলছে আউট অফ ইন্ডিয়া, অ্যাব্রড, বিদেশে কিন্তু নার্সিং এর ভালো ডিমান্ড রয়েছে। সেটা আরব কান্ট্রি গুলাতে হোক, জাপানে হোক, ইউএসএ তে হোক, সেখানে কিন্তু
লোকাল নার্সের অনেক ঘাটতি, কারণ ওখানে লোকাল ছেলেমেয়েরা অত নার্সিং নিয়ে পড়াশোনা করে না। এর ফলে কি আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর বাচ্চা কিন্তু বিদেশে যাচ্ছে, এবং বিদেশে স্যালারি প্যাকেজ খুব ভালো। আমি যেটা খবর পেয়েছি এই রিসেন্ট, মোটামুটি মাসে 1 থেকে 1.5 লাখ টাকার উপরে স্যালারি পাচ্ছে বিএসসি নার্সিং বা জিএনএম করে। তো ইজিলি যারা চাইছে যেসব, মানে হয়তো মেয়েদের পক্ষে এটা পসিবল হয় না যে আমি এতদূর একটা ইন্ডিয়া ছেড়ে বাড়ি যাবো, কিন্তু ম্যাক্সিমাম এখন কিন্তু ছেলেরা পশ্চিমবাংলা ছেড়ে কিন্তু বাইরে যাচ্ছে, মেয়েরাও যাচ্ছে, না যাওয়া নয়। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভবিষ্যৎ এবং হচ্ছে পড়াশোনা এত টাকা খরচা করছি, টাকা ইনকাম করাটা হচ্ছে আসল লক্ষ্য, যে আমি নার্সিং পড়াশোনা করে একটা ভালো জায়গায় যাবো, একটা ভালো স্যালারি প্যাকেজ পাবো। সাপোজ তুমি পশ্চিমবাংলায় হয়তো একটা সরকারি জব পেলে, তুমি পশ্চিমবাংলা থেকে হয়তো 40,000 টাকা মাইনা পাচ্ছ, তুমি যদি সে মাইনাটায় তুমি অ্যাব্রোডে গিয়ে যদি 2 লাখ টাকা পাও প্রতি মাসে, তুমি কি ছাড়বে? তাই না? তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু ভালো অপরচুনিটি রয়েছে বিদেশের মধ্যেও, এটাও কিন্তু তোমরা দেখতে পারো। তো আজকের ডেটে দাঁড়িয়ে নার্সিং এর ফিউচার কিন্তু খুবই ভালো রয়েছে, ডিমোটিভেট হয়ে গেলে চলবে না। অনেক বাচ্চা কমেন্ট করছে নার্সিং এর কোনো জব নেই, কোনো কাজ নেই। আরে তোমরা কি শিখেছো 4 বছর বা 3 বছর, সেটা দেখতে হবে। অনেক আমরা শুনেছি ব্যাঙ্গালোরে গিয়ে তারা পড়াশোনা করেছে, তারা ক্লাস করেনি, শুধু পরীক্ষা টাইমে গেছে, পরীক্ষা দিয়েছে, সার্টিফিকেট নিয়ে চলে এসছে। এর ফলে কি তোমাদের কোনো প্র্যাকটিক্যাল নলেজ নেই? তোমরা কি করে তোমাদের হাসপাতাল নেবে? তোমরা এই 3 বছর 4 বছর যে পড়াশোনাটা করছো, যে প্র্যাকটিক্যালটা করছো, তোমরা যদি একটা ভালো জায়গা থেকে ভালোভাবে পড়াশোনাটা করো, তোমরা নিশ্চয়ই সেই জায়গার একটা দাম পাবে। বহু লক্ষ ছেলে মেয়ে ব্যাঙ্গালোর থেকে পড়ে এসছে, শুধু সার্টিফিকেট নিয়ে এসছে, তাদের কাছে প্র্যাকটিক্যাল কোনো নলেজ নেই। এই জন্য লোকাল হসপিটাল গুলো তাদেরকে কিন্তু 4,000-5,000 টাকার মাইনে স্যালারি অফার করছে, কারণ তারাও জানে যে একে আমাকে সম্পূর্ণ শেখাতে হবে। আমার একটা এক্সপিরিয়েন্স নার্স আছে যে 20,000 টাকা মাইনে পাচ্ছে আমার হসপিটালে, তাহলে আমি একটা ফ্রেশার্স নার্স কে আবার আমাকে নতুন করে শেখাতে হবে, কারণ তার কাছে সার্টিফিকেট তো আছে, প্র্যাকটিক্যাল নলেজ তার কাছে নেই। এবার আসছি আমি তথ্য, যেরকম আমি বললাম যে আমি ওয়েস্ট বেঙ্গল অ্যাক্টের আন্ডারে কি পড়ছে, সেই রিক্রুটমেন্ট কোথা থেকে যেতে হয় বা কোন ওয়েবসাইট সে ফলো করলে রিক্রুটমেন্ট অ্যাক্ট সম্বন্ধে জানতে পারবে। এবার আমি প্যান ইন্ডিয়া যখন বললাম যে প্যান ইন্ডিয়াতে টোটাল ইন্ডিয়ার মধ্যে যে টোটাল স্কোপ বা সেন্ট্রালের আন্ডারে কি স্কোপ থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্টের কি স্কোপ আছে, সেক্ষেত্রে আমি একটা সাইটের তথ্য আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে ইএসআই এমবি স্কিম। ঠিক আছে, ইএসআই এমবি স্কিমের মাধ্যমে, ইএসআই যখন প্যান ইন্ডিয়া ভর্তি সব জায়গাতে থাকে, সমস্ত তথ্যতে একটা লেবার কমিশনার অ্যাক্টের আন্ডারে পড়ে ইএসআই অনেক বড় অনেক বড় সংস্থা। ইএসআই এমবি স্কিমের লেবার ডিপার্টমেন্টে গভর্নমেন্টের কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট প্লাস কিন্তু প্যান ইন্ডিয়া রিক্রুটমেন্ট চলে। তো ইএসআই এমবি অ্যাক্টের সাইটটা নিচেও তথ্য দেওয়া থাকবে, তাছাড়াও আমি বলে দিচ্ছি, এই তথ্যটা আপনারা নিয়ে রাখবেন। esiwb.gov.in, esi.in.gov.in, এটা কিন্তু প্যান ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্টের মধ্যে পড়ে ইএসআই এমবি। আপনি কিন্তু গুগলে হোক বা কোনো সার্চ ইঞ্জিন যে আপনি সার্চ করতে পারেন যে ইএসআই এমবি স্কিমটা কি আছে, বা আমাদের স্ক্রিনের নিচে দিয়ে দিয়েছি, নিচে দিয়ে দেওয়া হবে, সমস্ত দিয়ে দেওয়া হয়েছে, নিচে ফলো করবেন বা আপনি ডেসক্রিপশন বক্সও দেখতে পারবেন যে কি দেওয়া আছে, সমস্ত কিছু দেখতে পারবেন। সেক্ষেত্রে আরো প্রাইভেটে আসছি, প্রাইভেটে যেমন আসছে, যেমন আমি বললাম আপনাকে আগের বারে naukri.com নিয়ে, ঠিক আছে, তাছাড়াও আছে আপনার সিম্পলি হায়ার্ড যে .comটা আছে, এটা প্রাইভেট এজেন্সি, বিভিন্ন হসপিটাল এনাদের কাছে তথ্য থাকে, বিভিন্ন রিক্রুটমেন্টের তথ্য থাকে, এটারও আমি তথ্য নিচে দিয়ে দেওয়া হবে। এটার আপনি .comটা লক্ষ্য করে রাখুন, এটা হচ্ছে আপনার SIMPLYHIRED, মানে সিম্পলি হায়ার্ড স্কিমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন প্যান ইন্ডিয়ার প্রাইভেট হসপিটালে কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হয়। তাছাড়াও একটা আছে লিঙ্কডইন, এটা কিন্তু খুবই ভালো একটা তথ্য, এটাও পপুলার ওয়েবসাইট, যেমন আপনার naukri.com পপুলার ওয়েবসাইট, লিঙ্কডইনও কিন্তু পপুলার ওয়েবসাইট। লিঙ্কডইনে আপনি নিজের তথ্য কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নিজের রিক্রুটমেন্ট, নিজের কিন্তু এক্সপিরিয়েন্স, ওখানে যত এক্সপিরিয়েন্স আপনি বাড়াবেন তত কিন্তু তথ্য আপনি পাবেন, আর ওখান থেকে ফিডব্যাকও পাবেন, তত অপরচুনিটি ভালো পাবেন। তো লিঙ্কডইন আপনি ইন্ডিয়া সার্চ করবেন, সেখানে কিন্তু প্যান ইন্ডিয়া সমস্ত তথ্য পাবেন নার্সিং এর বিষয়ে। লিঙ্কডইনে পার ডে কিন্তু 35টার কাছাকাছি নার্সের রিক্রুটমেন্ট ছাড়া হয়, পার ডে 35টা ছাড়া। এই তথ্যগুলো কিন্তু আপনি নেবেন। আর যেটা আমি সেন্ট্রালের গভর্নমেন্ট স্কিমের জন্য ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে বললাম, সেটা সেন্ট্রালের ব্যাপারে কিন্তু বারবার মাথায় রাখবেন, ইএসআই এমবি স্কিম, ইএসআই এমবি স্কিমটা কিন্তু মাথায় তথ্য রাখবেন, ঠিক আছে। এরপর আমি আসছি আদার্স আলোচনাতে। স্যার বলুন, যে আমাদের একটা জিনিস জানার ছিল যে প্রাইভেট থেকে যখন বাচ্চা গভর্নমেন্টে যাচ্ছে, সেক্ষেত্রে প্রাইভেটের ক্যাম্পাসিংটা কতটা বেশি জরুরি একটা তার কলেজ থেকে পাস আউটের পর? অবশ্যই, কারণ প্রাইভেটে মেন তো তার তো কোনো এক্সপিরিয়েন্স থাকছে না, যখন সে একটা হসপিটাল থেকে পাস আউট করছে, একটা কলেজ থেকে, তার তো প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স থাকছে না, তার এক্সপিরিয়েন্সটা নিতেই হবে। তার সে মাইনাটা যাই পাক, 5,000 10,000 তুমি যাই পাও, তোমার মেন কথা তোমার সেখানে এক্সপিরিয়েন্স চাই, 6 মাস 1 বছর, আমরা বলছি মিনিমাম 1 থেকে 1.5 বছর এক্সপিরিয়েন্স নিয়ে নাও। এর ফলে কি তোমরা তারপরে যে কোনো হসপিটালে যাবে, তোমাদের বায়োডাটা পুট যখন থাকবে, তোমার এক্সপিরিয়েন্স আছে, তোমাদের স্যালারি তারা এমনি বাড়াবে, এবং সরকারি জবের ক্ষেত্রে তোমরা একটা প্লাস পয়েন্ট পাবে।
সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যখন আপনি প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো করছেন, আপনার কিন্তু টোটাল মোরাললেস 100% মধ্যে 70% কিন্তু প্র্যাকটিক্যালের তথ্যই কিন্তু আপনাকে দেওয়া হয়। তো প্র্যাকটিক্যাল নলেজটা আপনি তখনই গেইন করতে পারবেন যতক্ষণ না আপনি ওখানে জয়েন করছেন, আপনি যতক্ষণ না ওটাকে ফেস করছেন। তো আপনি যখন প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো জয়েন করছেন, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করছেন, তাছাড়াও যখন কলেজ থেকে পাস আউটের পর কলেজ ক্যাম্পাসিংটা দিচ্ছে, সে হসপিটালে গিয়ে প্র্যাকটিক্যাল নলেজটা গেইন করে। অবশ্যই সেই প্র্যাকটিক্যাল নলেজ বা 2 বছর বা 1 বছর যখন আপনি গেইন করছেন, তখন যখন আপনি কোনো হসপিটালে যাচ্ছেন, তখন না আপনি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছেন। আপনার এক্সপিরিয়েন্স তো প্রাইভেট এজেন্সি বলুন বা গভর্নমেন্ট, দুই তথ্যই তো দেখতে চাইবে যে আপনার এক্সপিরিয়েন্সটা কত। কেন কি আপনার তো এখানে থিওরিক্যাল নলেজের থেকে প্র্যাকটিক্যাল নলেজটা বেশি। সেক্ষেত্রে আপনাকে প্র্যাকটিক্যাল নলেজের প্রতি কিন্তু প্রচন্ড ফোকাস করতে হবে। পড়াশোনার সাথে সাথেও কিন্তু আপনাকে ক্যাম্পাসিংটা তো ফোকাস করতে হবে। একদমই ভাববেন না যে আমি পড়াশোনা করলাম সঙ্গে সঙ্গে আমি গভর্নমেন্ট জব পেয়ে যাবো। গভর্নমেন্ট রিক্রুটমেন্টের একটা অ্যাক্ট থাকে, গভর্নমেন্ট রিক্রুটমেন্টের অ্যাক্ট অনুযায়ী গভর্নমেন্ট যখন রিক্রুটমেন্ট ছাড়ে, তখন কিন্তু বিভিন্ন জেলা ভিত্তিক বিভিন্ন স্টেট ভিত্তিক কিন্তু রিক্রুটমেন্ট গুলো ছাড়া হয়। সেক্ষেত্রে কত হাজার নার্স নেওয়া হবে, কত হাজার জিএনএম নার্সিং নেওয়া হবে, কত হাজার পোস্ট বেসিক বিএসসি নার্সিং নেওয়া হবে, কত গ্রেড 2 এর বাচ্চা নেওয়া হবে, কত গ্রেড 1 এর বাচ্চা নেওয়া হবে, সেইগুলো কিন্তু স্টাফ নার্স সিলেকশন কমিশন অ্যাক্ট অনুযায়ী করা কিন্তু হয় গভর্নমেন্টের থ্রু। তো সেইগুলো যতক্ষণ না আপনি নিজের ক্যাম্পাসিং বা নিজের এক্সপিরিয়েন্সটাকে আপনি গেইন করছেন, ততক্ষণ তো ওই তথ্য সংগ্রহ করতে পারছেন না। তাছাড়া এই তথ্যগুলো আমাদের দেওয়ার বা আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে আপনি কিভাবে নিজের রিক্রুটমেন্টের সম্বন্ধে জানতে পারবেন। পড়াশোনা করতে করতে এই রিক্রুটমেন্ট অ্যাক্টগুলো সম্বন্ধে জানা, এই ওয়েবসাইট গুলো থেকে ঘেটে কিন্তু আপনি নিজের তথ্য সংগ্রহ করতে পারেন। সেই ওয়েবসাইট গুলো কিন্তু বারবার ঘাটবেন, যেখানে কিছু গভর্নমেন্ট ওয়েবসাইট তথ্য সম্বন্ধে আপনাকে নলেজ দেওয়া হলো, কিছু প্রাইভেট ওয়েবসাইট সম্বন্ধে তথ্য সম্বন্ধে আপনাকে নলেজ দেওয়া হলো, সেগুলো কিন্তু আপনাকে জানা উচিত। তাছাড়াও কিছু অ্যাব্রোডের নলেজ স্যার আপনাকে বলবেন, অ্যাব্রোডের নলেজ কিন্তু আপনাকে জানা উচিত। এই জিনিসটা সম্বন্ধে একটু অ্যাব্রোডে ম্যাক্সিমাম তো এখন যেটা আমরা দেখছি আরব কান্ট্রি গুলোতে হিউজ পরিমাণ ইন্ডিয়া থেকে স্টাফ নার্স যাচ্ছে, নার্স যাচ্ছে, কারণ ওখানে নার্সের ঘাটতি। এর ফলে কি তারা হাই প্যাকেজ স্যালারি অফার করছে। এর ফলে কি বিভিন্ন বাচ্চা দেখছে, আমি ওয়েস্ট বেঙ্গলে হয়তো 20,000 টাকা স্যালারি পাচ্ছি একটা প্রাইভেটে, আমি বিদেশে চলে যাই, সেখানে আমি 1 লাখ টাকা পাবো মাসে স্যালারি। তো সেখানেও যদি তারা 5-6 বছর কাজ করে, তাদের কাছে এনাফ অ্যামাউন্ট চলে আসছে, তারা ওয়েস্ট বেঙ্গলে এসে তারা নিজেরা একটা কিছু করতে পারবে। তো এই জন্য তোমাদের চিন্তাধারা সবসময় এটা থাকতে হবে যে আমি পড়াশোনা করার পর আমি যেখানে ভালো অপরচুনিটি পাবো আমি সেখানে এগোবো। সেটা আমাদের পশ্চিমবাংলা হোক, পশ্চিমবাংলার বাইরে হোক, বা আউট অফ ইন্ডিয়া হোক, তবে গিয়ে তোমরা পড়াশোনা করে একটা ফিল্ডে এগোতে পারবে, সেটা নার্সিং হোক বা অন্য ফিল্ডে। এবং আমারও এটা মনে হয় যে আজকের ডেটে নার্সিং এর মতন ভালো কেরিয়ার অপরচুনিটি বিশেষ করে আর্টসের বাচ্চাদের কাছে এরপর আর কিছু নেই। যারা সিম্পল আর্টস নিয়ে পড়েছে তারা কি নিয়ে পড়বে, তাদের কাছে একটা সহজ উপায় জিএনএম নার্সিং করা। জিএনএম নার্সিং এর মতো একটা ভালো অপরচুনিটি নেই, কারণ ডাক্তারের পরে হচ্ছে নার্সের স্থান, আমরা সেটা জানি। মানুষ একটা সম্মানীয় কাজ, সম্মানীয় পেশা, তার সাথে কিন্তু তোমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎও রয়েছে। আর যে বিদেশে তথ্য যে বলছে যে অ্যাব্রোডে যাওয়া, এটা নিয়ে একদম কিন্তু তোমরা ভয় খাবেন না, একদম ভয় খেও না। কেন কি এটা বলার উদ্দেশ্য এটা যে বিদেশে যখন তুমি যাচ্ছ যে আমি যাবো কি করে বা কি করতে হবে, সেই রিক্রুটমেন্টের তথ্য অনুযায়ী কিন্তু তোমার অ্যাকোমোডেশন থেকে ভিসা সমস্ত কিন্তু দায়িত্ব নেওয়া হয়। আমি বিশেষ করে জিএনএম বাচ্চাদের জন্য বলছি, যারা যারা জিএনএম করছো তারা হয়তো ভাবতে পারো যে আমি আর্টস নিয়ে পড়ে আমি জিএনএম করছি, জিএনএম করার পর আমি কিছু করতে পারবো না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। জিএনএম কমপ্লিট করার পরে তোমরা 2 বছরের পোস্ট বিএসসি তো করতে পারছো, সেটা আমরা বললাম। আর পোস্ট বিএসসি কমপ্লিট করার পরেও কিন্তু তোমরা মাস্টার্স করতে পারবে, মানে এমএসসি নার্সিং। 2 বছরে করতে পারবে। একটা আর্টসের বাচ্চা নিজের স্কোপ নিয়ে ভাবে যে আমার কাছে কি কি স্কোপ আছে। আর্টসের বাচ্চার ভবিষ্যৎ থাকে যে আমি পাস কোর্স নিয়ে পড়বো, বা আর্টস সায়েন্স পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়বো। তো তাছাড়া তো তার কাছে কোনো স্কোপ থাকে না। তো আজকের ডেটে আর্টসের কিন্তু বাচ্চার কাছে বেটার স্কোপ জিএনএম নার্স। তো জিএনএম নার্সিং করেও ভাবছে আমি তো জীবনেও মাস্টার্স করতে পারবো না নার্সিং এর উপর। এই তথ্য কিন্তু আপনার কাছে সম্পূর্ণ ভুল। তথ্য হচ্ছে কি, যখন একটা জিএনএম নার্সিং বাচ্চা আর্টস নিয়ে পড়ছে কমপ্লিট, তখন তার কাছে স্কোপ খুলে যাচ্ছে 2 বছরের পোস্ট বেসিক বিএসসির উপর। তো পোস্ট বেসিক বিএসসি যখনই বাচ্চা করে নিল, তার লাস্ট কোয়ালিফিকেশন কিন্তু সায়েন্সের চলে। যখন পোস্ট বেসিক বিএসসি করে নিচ্ছে ইকুইভ্যালেন্ট টু বিএসসি নার্সিং, সেই ক্ষেত্রে কিন্তু তার কমপ্লিট করার পর এমএসসি নার্সিং সে করতে পারে। সেই তথ্য স্যার আরেকটু আলোচনা করুন। হ্যাঁ, এমএসসি নার্সিং হচ্ছে 2 বছরের কোর্স। এর ফলে কি তোমাদের হচ্ছে 3 বছরের জিএনএম, আরো 2 বছরের পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তারপরে তুমি একটা এক্সপিরিয়েন্স করতে করতে কাজ করতে করতে তুমি আরো 2 বছরের এমএসসি করে নাও। এর ফলে তুমি হয়ে গেলে মাস্টার্স। মাস্টার্স ওয়াস একটা কি পাস পয়েন্ট আছে, আমি বলে রাখি, এমএসসি করার পর কিন্তু তোমরা ভালো ভালো কলেজ, ইনস্টিটিউট এবং গভর্নমেন্টেও কিন্তু সিস্টার টিউটারের ভ্যাকেন্সি ছাড়ে এমএসসি নার্সিং এ। এমএসসি নার্সিং করা থাকলে কি তোমরা সরকারিতে অ্যাজ এ নার্সিং টিচার হিসাবে তোমরা সেখানে রিক্রুটমেন্ট করতে পারবে, ঠিক আছে, রিক্রুটমেন্ট হতে পারবে। এর ফলে কি তোমরা একটা বেটার অপশন পাচ্ছ। আজকে ডেটে দেখবে যে বিভিন্ন কলেজগুলোতে এই যে প্রিন্সিপাল ম্যাডামরা বসে আছে এক একটা কলেজে, তোমরা জানো এক একটা কলেজের প্রিন্সিপাল যে ম্যাডামরা আছে তাদের স্যালারি কত?
মিনিমাম একটা প্রাইভেটে আমি কথা ছাড়ছি, গভর্নমেন্টে তো স্যালারি আরো বেশি। প্রাইভেটে প্রিন্সিপালের কিছু না হলো 70 থেকে 80 হাজার টাকা স্যালারি এক একটা ম্যাডামের। তারা কিন্তু প্রতিটা ম্যাডামই কিন্তু এমএসসি নার্সিং শিকার পরে, এক্সপিরিয়েন্স হওয়ার পরে তারা সেখানে জয়েন করেছে। সেমনি তোমাদের কেরিয়ারটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে গ্রো করতে হবে। জিএনএম, তারপরে পোস্ট বেসিক বিএসসি, তারপরে এমএসসি, তারপরে এক্সপিরিয়েন্স, তবে গিয়ে তোমরা এই লাইনটা তোমরা আর ধরতে পারবে, আরো ভালো করে তোমরা কিন্তু লাইফে গ্রো করতে পারবে। বিএসসি নার্সিং, যেমন আপনাদের বিএসসি নার্সিং আমি দেখেছি বেশিরভাগই বিএসসি নার্সিং যারা কমপ্লিট করে 4 বছর পর, তারা হসপিটালে এক্সপিরিয়েন্সটা না করে ডাইরেক্ট ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়ে। তো সেইটা না করে তোমরা কিন্তু হসপিটালের এক্সপিরিয়েন্সটা গেইন করো। হসপিটালটা মেন একদম বিএসসি নার্সিং সায়েন্সের বাচ্চাদের জন্য বারবার বলবো আমি, তোমরা কিন্তু হসপিটালের এক্সপিরিয়েন্সটা অবশ্যই গেইন করো। এটাই আজকের ভিডিও, এটাই বলার তথ্য। হসপিটাল এক্সপিরিয়েন্সটা গেইন এই কারণে করতে পারছি, তোমরা যদি হসপিটালের এক্সপিরিয়েন্সটা না গেইন করো, তুমি পরবর্তীকালে এমএসসি নার্সিং কিন্তু স্কোপ করতে পারবে না। তুমি একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে। নিজেকে স্টপ করে লাভ নেই। যখন তোমার এমএসসি করতে পারবে, তারপরে তুমি পিএইচডি করতে পারবে, সেক্ষেত্রে নিজেকে স্টপ না রেখে তুমি কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। তুমি হসপিটালে এক্সপিরিয়েন্সটা যখনই গেইন করতে পারছো, সেক্ষেত্রে তুমি কিন্তু এমএসসি নার্সিং এর জন্য তৈরি হয়ে থাকছো। তো এমএসসি নার্সিং এর জন্য তৈরি হওয়ার জন্য তোমার কিন্তু নিজের হসপিটালে এক্সপিরিয়েন্সটাও গেইন করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে ক্যাম্পাসিং কখনোই ছাড়বেন না। ক্যাম্পাসিংটা যখনই কোনো কলেজ দিচ্ছে, চাই স্যালারি তুমি ক্যাম্পাসিংটা নিজের গেইন করো অ্যাজ পার এক্সপিরিয়েন্স হিসেবে। তুমি সেই টাইমে 1-2 বছর একদম কিন্তু স্যালারি পিছনে দেখবে না, তুমি নিজের এক্সপিরিয়েন্সের পেছনে লক্ষ্য রেখে সেই ক্যাম্পাসিংটাতে কিন্তু ফলো আপ রাখবে। সেই ক্ষেত্রে কেন বলছি বারবার, কেন কিন্তু স্যার একটু আগে আলোচনা করলো এমএসসি নার্সিং করার পর তুমি যখন ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য অ্যাপ্লাই করছো না, একটা বিএসসি নার্সিং রিক্রুটমেন্ট কোনো প্রাইভেট কলেজ নেওয়ার থেকে নতুন কলেজরা নিতে পারে। পুরোনো কলেজ যা এক্সপিরিয়েন্স কলেজ আছে বা যে মডার্ন কলেজ এখনকার, সেই কলেজ বা ইউনিভার্সিটি কখনো কিন্তু ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর অ্যাজ এ বিএসসি নার্স জয়েন করায় না। এমএসসি না, এমএসসি না। তো তোমাকে এমএসসি তে ফলো করতে হবে, তার সাথে সাথে তোমাকে কিন্তু ক্যাম্পাসিংটা ফলো করে নিজের চাকরির লাইফটাকেও ফলো করতে হবে। কারণ চাকরির লাইফটাও তোমার দরকার। তো সেই চাকরির লাইফে তুমি কিন্তু অ্যাজ এ নার্স হিসেবে রিক্রুট হচ্ছ। তো অ্যাজ এ একটা বিএসসি নার্স তুমি 4-4টি বছর সময় দিয়ে চলেছে, সেক্ষেত্রে তুমি ক্যাম্পাসিংটা কেন চান নাকি স্যার? একদম। সেক্ষেত্রে এমএসসি নার্সিং তো স্যার আপনি কি বলেন যে এমএসসি নার্সিং তো করা বেটার? সেক্ষেত্রে অবশ্যই বেটার, কেন আমরা দেখছি আমাদের পশ্চিমবাংলাতে এমএসসি নার্সিং স্টুডেন্ট খুবই কম। এমএসসি স্টুডেন্ট পাস করে বসে আছে এরকম খুবই কম। আমাকে একটা বাচ্চা দেখিয়ে দেন যে এমএসসি পাস করে বসে আছে, কেউ বসে নেই। এবং এমএসসি স্টুডেন্ট খুবই কম। যে কলেজগুলো নতুন নতুন হয়তো নার্সিং কলেজ ওপেনিং হচ্ছে, তাদের রিক্রুটমেন্ট আছে এমএসসি নার্স লাগবে, হ্যাঁ, টিচার ফ্যাকাল্টির জন্য, তারা পাচ্ছে না, কারণ এমএসসি স্টুডেন্ট বসে নেই। এর ফলে কি তোমাদের রাস্তা কিন্তু প্রচুর রয়েছে, তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এগিয়ে যেতে হবে, থামলে চলবে। একদম এইটা তো তথ্য তো আছেই স্যার। তাছাড়াও আমি এটাই বলবো স্যার যে রিক্রুটমেন্টের ওরা যে স্কোপ গুলো থাকে, যে আলোচনাগুলো আজকের বিষয় ছিল, আলোচনার বিষয় হচ্ছে এটাই যে ওনারা কোন তথ্যর মাধ্যমে যাবে, ওনারা ডিমোটিভেট হয়ে যায়। ওরা প্রচন্ড পরিমাণে স্টুডেন্ট লাইফে স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারেন না, ওরা প্রচন্ড পরিমাণে ডিপেন্ড হয়ে যায় কলেজ বা ইনস্টিটিউটের ক্ষেত্রে, ওরা প্রচন্ড পরিমাণে কিন্তু ডিপেন্ড হয়ে যায়। সেক্ষেত্রে নিজের ক্ষেত্রে যে স্কোপ গুলো আছে, সেই নিয়ে তো আজকের উদ্দেশ্য আমাদের। অবশ্যই সেই স্কোপ গুলো কিন্তু তোমরা বারবার মনে রাখবে, ডেসক্রিপশন বক্স কিন্তু ফলো করবে, নিচে যা আমরা দিচ্ছি ওয়েবসাইট গুলো সম্বন্ধে সেগুলো কিন্তু ফলো করবে, নিজে ঘাটা শেখো, নিজে একটু সার্চ কর্মক্ষেত্রে চেক করবে, সেখানে ভ্যাকেন্সি বের হবে, বিভিন্ন ভ্যাকেন্সি বের হয়। গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট গুলো থাকে সেগুলো কিন্তু আজকের ডেটে ওয়েবসাইটে থাকে। গভর্নমেন্টের বিভিন্ন ওয়েবসাইট আছে, তোমাকে সেন্ট্রাল ওয়েবসাইট সম্বন্ধে ওয়াকিবহাল করলাম, স্টেট ওয়েবসাইট সম্বন্ধে তোমাকে ওয়াকিবহাল করানো হলো। সেই তথ্যগুলো কিন্তু তোমরা ঘাঁটবে, একটু তথ্য নেবে, পড়াশোনার ফাঁকে ফাঁকে কিন্তু এই তথ্যগুলো আলোচনা করার চেষ্টা করবে। আর স্যার আমি যেটা বলছি যে আজকের যে হসপিটাল এখানে হচ্ছে, বিভিন্ন হসপিটাল, সেক্ষেত্রে বিএসসি নার্সিং কিন্তু সবসময় মানে পড়াশোনা করতে করতে ও ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর সিআই পোস্টের জন্য ঝাঁপিয়ে যাচ্ছে। তো ও টিচারের জন্য যে ঝাঁপাচ্ছে, সেক্ষেত্রে স্যার আমি বলবো না এই তথ্যটা বাচ্চাদের কাছে একটু ভুল, যে না তাকে তো ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর না করে তাকে তো ক্যাম্পাসিং এ যাওয়া। অবশ্যই হসপিটালে ডিউটি করাটা অবশ্যই জরুরি, কারণ সেই প্র্যাকটিক্যাল নলেজটা সেখান থেকে আরো ভালো করে পাবে। সে তখন দেখো, আজকে নার্স মানে কি, আমি একটা ট্রিটমেন্ট করবো, তো আমি যদি পেশেন্টটা হাতে দিলাম, আমি কাজ করছি না, আমি পড়াচ্ছি, ওর সাথে সাথে কিন্তু অবশ্যই হসপিটাল ডিউটিটা অবশ্যই জরুরি। সবসময় ফ্যাকাল্টিজ অনুযায়ী ভাবলে চলবে না যে আমি টিচারই হবো। ফ্যাকাল্টিসটা কখন ভাববে আমি বলবো বারবার, বিএসসি নার্সিং করতে করতে এমএসসি করার পর তুমি তথ্যটা করো। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ইনস্টিটিউট বা কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজ তোমাকে না করবে না। স্যালারি ভালো পাবে, দাম স্যালারি ভালো পাবে, তোমার ইনক্রিমেন্টও ভালো হবে, তোমার স্যালারি ভালো পাবে, আর তুমি অ্যাজ এ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু একেবারে ডাইরেক্ট অ্যাপয়েন্ট। একদম একদম ভালো ভালো কলেজে তুমি যেতে চাইবে। তুমি নতুন নতুন কলেজে যখন তোমরা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পোস্ট ছাড়ছো, যে আমি কলেজ দেখতে পাচ্ছি পোস্ট ছেড়ে দিচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখন কোনো বাচ্চাকে, তুমি যখন পড়াশোনা করছো 3টি বছর বা 4টি বছর, তুমি যখন 4 বছর বা 2 বছর কোনো টিচার বা ফ্যাকাল্টিস আন্ডারে পড়ছো, তুমি তো তার সাথে তুমি আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ খেয়ে যাচ্ছে। তুমি কখনো দেখেছো যে কোনো কলেজে তোমার পড়তে পড়তে 3 বছর আলাদা স্যার আমাকে বা আলাদা ম্যাডাম আমাকে কিন্তু ক্লাস নিতে শুরু করেছে?
নতুন নতুন ম্যাডাম প্রতি বছর রিক্রুট হচ্ছে, এটা কিন্তু কখনো হয় না। তুমি অবশ্যই কখনোই ভাববে না যে একটা কলেজ যখন খুলছে নিজের ফ্যাকাল্টিস নিয়ে লঞ্চ করছে সে কলেজ, সেটা সবসময় মনে রাখবে। ফ্যাকাল্টিস কিন্তু রিক্রুটমেন্ট তখনই হয় যখন তুমি এমএসসি নার্সিং কমপ্লিট করো। এমএসসি একটা এক্সপিরিয়েন্স তথ্য নেওয়ার পরেই কিন্তু হসপিটাল বা কলেজ নিজের ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট এমএসসি প্লাস এক্সপিরিয়েন্স এই একদম। দুটোই লাগবে, তবে কি তোমরা একদম। টিচার হিসাবে জয়েন করতে পারবে এবং একটা ভালো স্যালারি প্যাকেজ পাবে, তাই না? তো আমরা আশা করব আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক অনেক ইনফরমেশন পেলেন, এবং আমরা চাইবো যারা যারা নার্স নিয়ে পড়েছো বা পড়ছো তোমরা লাইফে আরো এগিয়ে যাও, তোমরা আরো ভালো করে পড়াশোনা করে তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করো, আমরা এটা চাইবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে আর রাশেদ স্যারকে আসার জন্য। নমস্কার বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অব্দি দেখার জন্যই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আগামী ভিডিওতে আবার দেখা হবে।